This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। লক্ষ্মীর ভান্ডারে এবার প্রতারণা বা দুর্নীতি অনির্বাণ, কারণ সেরকমই তো খবর আসছে। মহেশতলা দিকে নজর রাখবো, কারণ মহেশতলা লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টের টাকা চলে যাচ্ছে কোথায় না মুর্শিদাবাদে। অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকার আগেই ভ্যানিশ হয়ে যাচ্ছে। অভিযোগ ঘুরপথে তা প্রতারকদের অ্যাকাউন্টে যাচ্ছে। গড়মিলের কথা মানছেন মহেশতলা পুরসভার চেয়ারম্যান। বাড়ির মা মেয়েদের জন্য লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রতি মাসে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে পাঠাচ্ছে রাজ্য সরকার, কিন্তু মাঝপথে সেই টাকা গায়েব। অভিযোগ ঘুরপথে সেই টাকা চলে যাচ্ছে প্রতারকদের কাছে। ট্যাপ কেলেঙ্কারির পর এবার লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে প্রতারণার জাল। দক্ষিণ 24 পরগনার মহেশতলার বাসিন্দা নাগমা বেগমের দাবি, 2 বছর আগে লক্ষ্মী ভান্ডারের জন্য অ্যাকাউন্ট খুলেছিলেন। অভিযোগ তারপর থেকে একবারও তার অ্যাকাউন্টে কোনো টাকাই ঢোকেনি। নাম হচ্ছে নাগমা বেগম, যার বাড়ি হচ্ছে মহেশতলায়। এই যে কাগজটা এখন দেখানো হচ্ছে, এটা পুরসভা থেকে এই নাগমা বেগমকে দেওয়া হয়েছে এবং তার আধার কার্ডের ভিত্তিতে 4 মাসের পেমেন্ট এখানে সাকসেসফুল দেখানো হচ্ছে, কিন্তু বাস্তবে নাগমা বেগমের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকছে না। পরে শুনছি যে আমার টাকাটা সাকসেসফুল হচ্ছে, কিন্তু আমার অ্যাকাউন্টে আসছে কোনোদিনও ঢোকে, কোনো মাসেই ঢোকে। আমি পৌরসভায় গিয়েছিলাম, পৌরসভা থেকে আবার আমি এসপি অফিসে এসেছি, এখানেও এসে আমি একবার জানাতে চাই। ব্যাংকেও ঘুরে এসেছি, ওখান থেকেও খবর পাচ্ছি যে আপনার পেমেন্ট তো সাকসেসফুল, অথচ আপনার টাকা কোনো একটা অন্য অ্যাকাউন্টে যাচ্ছে। তো বড় ফ্রড যে হচ্ছে সরকারি ব্যবস্থার মধ্যে থেকে। ডায়মন্ড হারবার জেলা পুলিশ ও সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন নাগমা। মহেশতলা পুরসভা থেকে আমাদেরকে জানানো হয় যে শুধুমাত্র যে নাগমা বেগমের সঙ্গে এমনটা হচ্ছে তেমনটা নয়, প্রচুর মহিলা যারা অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন না, সেই টাকা ঘুরপথে প্রতারকদের হাতে চলেছে। এটা বাস্তব কথা। আমরা যে কোয়ারিজ করার আমাদের কোয়ারিজ করেছি, করে আমরা এটাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমাদের পৌরসভার তরফ থেকে যা জানাবার দরকার জানিয়েছি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলেও এটাকে একটা হচ্ছে, পুলিশ লেভেলেও এটা একটা তদন্ত চলছে। মহেশতলা পুরসভার সচিবের দাবি, পুরো এলাকার বাসিন্দাদের অনেকেরই লক্ষ্মীর ভান্ডারের টাকা চলে গিয়েছে রিষড়া বা মুর্শিদাবাদের ব্যাংক অ্যাকাউন্টে। এটা একটা চক্র চলছে বলে মনে হয়, এবং আমরা এটা দেখেছি যে ইন্ডাসিস ব্যাংক হুগলি জেলার রিষড়ায় এবং ওটা মুর্শিদাবাদের একটা ব্যাংক, এইখানে এই টাকাগুলো প্রায় ফ্রড হয়ে যাচ্ছে। আর লক্ষ্মীর ভান্ডারের নাম নথিভুক্ত করার জন্য মহিলারা তাদের আধার কার্ড, ব্যাংকের পাসবই সহ একাধিক নথি জমা দেন। সূত্রের খবর, সেই ফর্ম ফিল আপের সময় তথ্যে গরমিল করা হয়ে থাকতে পারে। তাহলে কি সরকারি দপ্তরেই দুর্নীতির ঘুঘুর বাসা? সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। পুজোর অনুদান বাড়িয়েছে রাজ্য সরকার, কিন্তু জেলায় জেলায় সরকারি স্কুল, হাসপাতাল, রাস্তাঘাটের চেহারা ফিরেছে কি তা নিয়ে চলছে জোর রাজনৈতিক তর্ক। এই বিতর্ক কেন, শুরু থেকেই তা তুলে ধরেছে TV9 বাংলা। আজ দেখাবো জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবার পরিস্থিতি। আপনি বলার সুযোগ পাবেন না যে একটা কোনো গ্রামের বিচ্ছিন্ন ঘটনা অথবা হয়তো শহরের একটা হাসপাতালের ঘটনা। গ্রাম থেকে শহর পর্যন্ত এক ছবি। মেডিকেল কলেজ হোক অথবা মহকুমা হাসপাতাল, কেমন পরিষেবা পাচ্ছেন সাধারণ মানুষ, দেখুন TV9 বাংলার এক্সক্লুসিভ প্রতিবেদন। ওষুধ সব পাচ্ছেন? না, ওষুধ পাচ্ছি না, ওষুধগুলো আমার লেগছে সব বাইরে থেকে কিনতে হচ্ছে। পুজোর অনুদানে কোটি কোটি, সরকারি স্বাস্থ্য পরিষেবায় শূন্য ঘটি। হাসপাতালে করলেন না? সরকারি স্তরে প্রচার চলছে, এমন স্বাস্থ্য পরিষেবা কোথাও খুঁজে পাবে না কো তুমি, কিন্তু বাস্তব তো সে কথা বলছে না। কোথাও ওষুধ মিলছে না বলে অভিযোগ, কোথাও বাইরে থেকে এক্সরে করাতে হচ্ছে বলে নালিশ। জলপাইগুড়ি মেডিকেল কলেজ থেকে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল, সর্বত্র একই ছবি। দেখিয়েছেন, কি বললো আপনাকে? এমনকি বাড়ি থেকে নিলেন, কিনে নিলেন? আমার মেয়েকে নিয়ে আসছে। কি হয়েছে? তো ডাক্তার ওষুধ লিখেছে না? তো পেলেন না ভিতরে? না দাদা, ওষুধের মধ্যে 4-5টা ওষুধ দিচ্ছে, মাত্র 2টো ওষুধ দিল, আর বাকিরা বললো বাইরে থেকে কিনে। ওষুধ দেখছি বাইরে থেকে নিচ্ছেন? না, ওষুধ
মানে এই যে কয়টা দিল আর লিখে দিল, বললো যে কিনে নাও বাইরের থেকে। মন্ত্রী যদি দেয় আমরা পাই না, মন্ত্রীগুলো পান না। হ্যাঁ, না উনি না দিয়ে তোর বলতে পারে না। কথা মতো এবার দুর্গাপুজোয় আর্থিক অনুদানের পরিমাণ বাড়িয়েছে রাজ্য সরকার। পুজো কমিটি পিছু বরাদ্দ হয়েছে 1,10,000 টাকা করে। জলপাইগুড়ি জেলা জুড়ে 800রও বেশি পুজো কমিটি আছে, অর্থাৎ প্রায় 9 কোটির মতন খরচ। প্রশ্ন উঠছে, অনুদান বাড়িয়ে পুজোর জৌলুস বাড়ানো গেলেও সরকারি হাসপাতালের পরিষেবা আরও ভালো করার দিকে নজর নেই কেন? হসপিটালে অনেক দিন থেকেই যে ক্যালসিয়াম, যে একটু সুগারের যে ওষুধ, যে একটু অ্যান্টিবায়োটিক, এগুলো হচ্ছে কোনো সময়ের জন্য সরবরাহ নেই। যেটা আমার আপনার টাকা, সরকারি কোষাগার ফাঁকা করে দেওয়া হচ্ছে এভাবে, যেখানে সেখানে টাকা ঢেলে দিয়ে। ওনারা 1,10,000 দিয়েছেন, আমরা তো বলো 2 লক্ষ করে দিন। হাসপাতালে ওষুধ নেই, সিটি স্ক্যান হয় না, এক্স রে করতে বাইরে যায়, হাসপাতালে টেস্টগুলো হয় না। যে স্বাস্থ্য নিয়ে বড় বড় কথা বলেন, সেই ভাইপো নিজের চোখে ট্রিটমেন্ট করতে বিদেশে যান। তৃণমূল অবশ্যই সমস্ত অভিযোগে আমল দিতে নারাজ। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর যেভাবে এখনো কাজ করছে তাতে মানুষ খুশি। এমন কোনো দেখাতে পারবেন না যে বাংলায় ওষুধ নেই। বাংলার প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা হসপিটালে যেভাবে ওষুধ সরবরাহ করছে, তাতে দেখবেন যে দক্ষিণ ভারতও এখন পশ্চিমবঙ্গের কাছে অনেকটা পিছিয়ে আছে। বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম জলপাইগুড়ির বিভিন্ন এলাকার পুজো উদ্যোক্তাদের সঙ্গে। এই বিষয়ে তাদের কি মত? অনুদানের জায়গায় কিভাবে সরকার অনুদান দিচ্ছে, কি করছে, সেটা সরকারের ব্যাপার। এটাও সত্যি কথা যে বিভিন্ন সংস্থায় বিভিন্ন টাকার অভাবে অনেক কিছু অবহেলিত পড়ে থাকে। নজর দেওয়া উচিত ধুপগুড়িবাসীর স্বার্থে। পুজোর ব্যাপারটা আলাদা, হসপিটালের ব্যাপারটা আলাদা। এটা তো পুজোর সময় হসপিটাল করবে না। দুর্গতির আসিনী দেবী দুর্গা, তার পুজোর আয়োজন নিয়ে এত কিছু, কিন্তু বাংলার গরিব মানুষ যে সরকারি স্বাস্থ্য পরিষেবার উপর নির্ভরশীল, তা কি সম্পূর্ণ ঠিক আছে? ন্যায্য মূল্যের ওষুধের দোকান থাকতেও কেন বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে? কেন তাদের টেস্ট বা এক্সরের জন্য বাইরে যেতে হচ্ছে? তাদের দুর্গতি নাশ করার দায়িত্ব কার? প্রশ্ন তো উঠবেই। নীলেশ্বর সান্যাল ও রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, প্রকৃতির সঙ্গে লড়বার ক্ষমতা কিন্তু মানুষের নেই। আর জেনে বুঝে প্রকৃতিকে অগ্রাহ্য করলে কি হয়, এবার সেটা দেখাবো আপনাদের। দেখাবো কিভাবে অনিয়ন্ত্রিত বালি উত্তোলনের জেরে দ্বারকেশ্বরের গ্রাসে চলে যাচ্ছে বিঘের পর বিঘে চাষের জমি। বাঁকুড়ার ওন্দা ব্লকে শ্রীরামপুর কলোনির বাসিন্দাদের দাবি, এখনো পর্যন্ত প্রায় 300 বিঘা জমি ইতিমধ্যে নদীর গর্ভে চলে গিয়েছে। আর এখনই ভাঙন রোধে ব্যবস্থা না নিলে হয়তো অস্তিত্বের সংকটেই পড়বে এই গোটা গ্রাম। পুজো আসছে, বাংলার একাংশ বেনু জলে ভাসছে। গোদের উপর বিস্ফোরা, ভয়ের ভাঙন। না, এটা মালদা বা মুর্শিদাবাদ নয়, দৃশ্যটা বাঁকুড়ার ওন্দা ব্লকে। বর্ষায় ফুলে ফেপে ওঠা দ্বারকেশ্বরের দাপট। আতঙ্কের প্রহর গুনছেন ওন্দার নিকুঞ্জপুর পঞ্চায়েতের শ্রীরামপুর কলোনির কৃষকরা। আমাদের বছর বছর খেয়ে চলে যাচ্ছে, 4-5 বিঘা করে চাষ জমি চলে গেল, আমরা কি খাবো? চাষের জমি গিলে খাচ্ছে দ্বারকেশ্বর। আমাদের জমি একদম ভেঙে চলে যাচ্ছে, ধান পর্যন্ত ভেঙে নেমে যাচ্ছে। তাহলে আমাদের নদী ছিল ওই যে মাটির অনেক দূরে, এখন বালি খাদ করেছে, ওই যে ধারে এই ধারে শোধ করে দিচ্ছে, দিয়ে এই ধারের থেকে বালিটা নিয়ে নিয়ে এই ধারটা যখন খাল হয়ে যাচ্ছে, দিয়ে ধর ছেড়ে ছেড়ে এদিকে চলে যাচ্ছে। এই যে জমি আমাদের সব চলে গেল, এই যে সামনে আমাদের ঘর চলে যাচ্ছে। গায়ের গা ঘেঁষে বয়ে গিয়েছে দ্বারকেশ্বর। রাত বিরেতে ঝুপঝাপ ভাঙনের শব্দ। ভয় কেঁপে ওঠেন গ্রামবাসীরা। সেই সঙ্গে পরিশ্রমের ফসল, জমি সহ দ্বারকেশ্বরে বিসর্জন হতে দেখে ভীষণ কষ্ট। গ্রাম সূত্রেই জানা গেল, এলাকায় প্রায় 300 বিঘা 3 ফসলি জমি চলে গিয়েছে দ্বারকেশ্বরের পেটে। চাষের জমি সম্পূর্ণরূপে ভাঙন অবস্থার মধ্যে চলে গেছে নদী গর্ভে। পুরোটাই আমাদের গ্রামটাও এখান থেকে ভেঙে যাবে, থাকবে না। বালি খাদ করে এই ধারের তোমার বালি তুলে দিচ্ছে, দিয়ে নদীর গতিবেগ এইদিকে জমির কোলে হয়ে চলে যাচ্ছে, দিয়ে অতএব উপর থেকে ধস ছেড়ে আমাদের জমি একদম নদী হয়ে চলে যাচ্ছে। কিন্তু ওন্দায় দ্বারকেশ্বর এমন বিরূপ হলো কেন? বিশেষজ্ঞরা বলছেন, এই আসলে প্রকৃতির প্রতিশোধ। প্রকৃতিকে অগ্রাহ্য করে নদের বুক চিরে তার বালি তোলার ফল।
যদি আমরা নদীর স্টাডি করি তাহলে দেখা যায় একদিকটা হচ্ছে আন্ডারকাট স্লোপ, আর একদিকে স্লিপ অফ স্লোপ। এই দুটো স্লোপ খুব ইম্পর্ট্যান্ট। তো যদি আমরা স্লিপ অফ স্লোপের দিকে বালি জমে থাকে এবং সেই জায়গার বালিকে আমরা যদি অবৈজ্ঞানিক উপায়ে তুলে নিয়ে সেটাকে আন্ডারকাট বানিয়ে দিই, তাহলে অবধারিতভাবে যেখানে আন্ডারকাট সেখানেই ভাঙবে। ভাঙন থেকে রেহাই পেতে দ্বারকেশ্বরের পার বাঁধানো ছাড়া আর কি করা দরকার? অপরিণামদর্শীর মতো দেদার বালি তোলা বন্ধ হবে? আজকে প্রায় 300 বিঘা জমির ফসল জলের তলে এবং বালি তোলার কারণে জলের তলে। তাই বালির ভাগ বাটোয়ারা নিচ্ছেন আর কৃষক দিকে দেখবেন না, এটা হতে পারে না। আমরা চেষ্টা করছি এই কাজটা যত তাড়াতাড়ি করে দেওয়া যায় এবং গ্রামের মানুষকে সুরক্ষিত রাখা যায়। গ্রামের মানুষরা প্রশাসনকে রিপোর্ট করুক, আমাদেরকে রিপোর্ট করুক, আমরা নিশ্চিতভাবে এর কঠোর ব্যবস্থা নেব। নদীর পাড়ে বাস হলে চিন্তা 12 মাস থাকবে, কিন্তু সব জেনে বুঝে প্রকৃতিকে উপেক্ষা করার ফল কি কারোর অজানা? অবৈজ্ঞানিকভাবে দ্বারকেশ্বরে বুক ছিঁড়ে বালি তোলা হলে তা বন্ধ করার জন্য প্রশাসন কেন এতদিন ব্যবস্থা নেয়নি? ওন্দাজ শ্রীরামপুর কলোনির বাসিন্দাদের, সেখানকার কৃষকদের কথা কেন কেউ ভাবেননি? তারা কি ভোটার নন? প্রশ্ন উঠছে। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এবার আসি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা। সংসদীয় দলে গুরুত্ব হারিয়ে কিছুটা অভিমানী কি কল্যাণ? সবার জন্য আমার শুভেচ্ছা রইল। আমার থেকে বেটার পারফরমেন্স, মানে ভালো পারফরমেন্স যারা করবে তারা করবেন। আশা করব তারা আমাকে অযোগ্য প্রমাণ করে দেবেন। মানে কোথাটা ঘুরিয়ে হলেও চ্যালেঞ্জ ছুটছেন কল্যাণ যে তার থেকে ভালো করতে হবে। স্থিমিত মেজাজে দলের সহযোগী নেতৃত্বের জন্য তাৎপর্যপূর্ণ বার্তা কল্যাণের। যা কিছু হয় ভালোর জন্য হয়, ভগবান যা করে সব ভালো। আমি গ্রেটফুল যে পার্টি আমার নির্দেশন করছে। সবাই ভালো থাকুক, সবাই সুন্দর করে করুক, সবাইকার প্রতি শুভেচ্ছা। আমার চেয়ে বেটার পারফরমেন্স নিশ্চয়ই এরা করবে, প্রমাণ করে দেবে যে আমি ইনকম্পিটেন্ট ছিলাম। আমি এইটাই অন্তত চাই। পরবর্তী যারা আসে তারা যদি ভালো করে করে তাহলে ভালো। এবার রাজ্য বিজেপির জরুরি বৈঠকের খবর। অমিত শাহর নির্দেশে দিল্লিতে বৈঠকে বসছেন বঙ্গ বিজেপির সাংসদরা। সুকান্ত মজুমদারের বাসভবনে বৈঠক। সংসদের অভ্যন্তরে সমন্বয়ের পাশাপাশি নিজেদের লোকসভা এলাকায় দলের বিভিন্ন বিষয় কিভাবে প্রচার করা হবে তার রূপরেখা ঠিক করতেই এই আলোচনা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।